চুরি করেছে এই সন্দেহে, চুরি করেছে, চুরি করেছে কি করে নাই, চুরির সন্দেহে একটা এরকম একটা মানসিক প্রতিবন্ধী মানুষকে পিটায়া মেরে ফেলেছে। আমার মনে হয় এরকম ঘটনা আইমে জাহিলিয়াত হয় না। কত নিঃসঙ্গভাবে তাকে হত্যা করা হয়েছে। চুরির অপবাদে তারা ধরেছে, ধরার পরে তাকে পিটাইছে, পিটানোর পরে আবার তাকে কি করেছে, ক্যান্টিনে নিয়েছে, ক্যান্টিনে নিয়ে খাবার দিয়েছে, খাবার খাওয়ায়া গায়ে শক্তি করে তারপরে তাকে আবারও পিটাইছে, এরপরে আবার তাকে পানি দিয়েছে, পানি খাওয়ায়া তারপরে তাকে আবার পিটাইছে। আপনি কি চিন্তা করেন, আপনি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে যান, আমি যখন মাঝে মধ্যে আমার মাদ্রাসায় যাই, মাদ্রাসাতে যখন আমি ওই দিকে যাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে যখন আমি যাই, তখন আমার মাথার ভিতরে সবচেয়ে যে জিনিসটা বেশি কাজ করে সেটা হলো এখানে যারা লেখাপড়া করে এরা সাধারণ কোনো ছাত্র না, এরা বাংলাদেশের ভিতরে সবচাইতে সর্বোচ্চ মেধার স্বাক্ষর যারা রেখেছে তারা এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে লেখাপড়া করে, ঠিক কিনা? এখন চিন্তা করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে এইরকম ভাবে নিঃসঙ্গভাবে একটা মানসিক রোগীকে যদি, মানসিক প্রতিবন্ধী একটা রোগীকে যদি পিটায়া মারা হয়, তাহলে সেরা তারা কেমন মেধাবী, আর সেই শিক্ষা ব্যবস্থাটা, সেই শিক্ষা প্রতিষ্ঠানটার অবস্থাটা এখন কোথায় গিয়ে দাঁড়িয়েছে? আপনি চিন্তা করেছেন এরকম একটা মানসিক প্রতিবন্ধী মানুষকে কিভাবে তারা মারতে পারে, আর কিভাবে এটা সম্ভব? আর তার পারিবারিক অবস্থানটা কি আপনারা জানেন? তার পারিবারিক অবস্থানটা তো বেশি ভালো না। 2012 সালে তার বাবা ইন্তেকাল করেছে রোড অ্যাক্সিডেন্টে, তার 4 বছর পরে মা মারা গিয়েছে ক্যান্সারে, তার 2 বছর না 3 বছর পরে তার এক ভাই ছিল পুলিশ অফিসার, সেও মারা গিয়েছিল ক্যান্সারে। ভাইরা আমার, এরকম একটা পরিবার, এরকম একটা পরিবারের সন্তান সে। তার তার একটা ভিডিও আজকে আমি দেখেছি, তার একটা এই রবিউল আউয়াল মাসে সে একটা ভিডিও আমি দেখেছি, সে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 মিনিটের ভিডিওর ভিতরে অন্তত 10 বার বলেছে যে রাসূল হলেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। সে নিজে প্রতিবন্ধী, নিজে মানসিক রোগী, তারপরও তার কমন সেন্স এটা কাজ করেছে যে রাসূল পৃথিবীর শ্রেষ্ঠ মানব, শ্রেষ্ঠ মানুষ। এরকম একটা বাক প্রতিবন্ধী মানুষকে, এরকম একটা মানসিক রোগীকে আপনারা কিভাবে পিঠে পিঠে মারতে পারেন? আর আপনারা কিরকম মেধাবী? আর এটার জন্য আমরা ওদেরকে দোষ দিলেও হবে না, কারণ সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে, এরকম একটা প্রবাদ আছে না? আপনি চিন্তা করেন, আপনি হিসাব মিলিয়ে দেখবেন, আমার কথা আপনি সেভ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পাবলিক বিশ্ববিদ্যালয়ে যারা লেখাপড়া করে ওরা কিন্তু বড় লোকের সন্তান না, এগুলা ম্যাক্সিমাম হলো গরিবের পোলাপাইন। কিসের পোলাপাইন? আপনি এক জায়গা থেকে আর আপনি এটা পরীক্ষা নেন, আপনি আপনি এক জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক জায়গা থেকে 100 পোলাইন ধরে নিয়ে আসবেন, ধরে নিয়ে এসে তারপরে তাদের তালিকা করবেন, তাদের নাম পরিচয় দেখবেন, নাম পরিচয় খুঁজে দেখবেন 100টার ভিতরে অন্তত 70 থেকে 80টা হলো গ্রামের গরিব পোলাপাইনে, গরিব ঘরের পোলাপাইন। কারণ বড় লোকের পোলাপাইন ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে না, ওরা নামি দামি ব্র্যান্ডের তারপরে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত পোলাপাইন গুলা লেখাপড়া করে, ওই যে বুয়েটে যখন আবরার ফাহাদকে হত্যা করেছে, আবরার ফাহাদের হত্যাকারী যারা ছিল তাদের ভিতরে এরকম ছেলেকেও পাওয়া গিয়েছে যে যারা গ্রাম থেকে চাঁদা তুলে তারপরে তাদেরকে বুয়েটে ভর্তি করাইছে। এরকম ঘটনা কি আপনারা দেখেন নাই? দেখেছেন কিনা? তার ভিতরে এমনও সন্তান ছিল যে গ্রাম থেকে, তার বাবা রিক্সা চালাইতো, গ্রাম থেকে এলাকার মানুষ চাঁদা টাদা দিয়ে তারপরে কি তাকে বুয়েটে ভর্তি করাইছে, আর সেই ছেলে হত্যাকারী। ঢাকা বিশ্ববিদ্যালয় এরকম একই অবস্থা। এই সমস্ত গরিব পোলাপানগুলা এলাকার ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ সন্তান, সবচেয়ে মেধাবী, এলাকার মানুষ কোন রকম তাদেরকে সেই জায়গায় ভর্তি করায়। আর যখন ওরা ওখানে যায় তখন অসৎ সঙ্গের কারণে এই সমস্ত মেধাবী ছেলেগুলা নষ্ট হয়ে যায়। আমাদের দেশের অবস্থা তো এখন এরকম, গরিবের পোলাপান ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, নেতার পিছনে রাজনীতি করে, বিভিন্ন রাজনীতি, অপসংস্কৃতি আর অপরাজনীতির সাথে জড়িত হয়ে নিজের জীবন ধ্বংস করে ফেলে। আর নেতার সন্তান যেই নেতার পিছনে সে স্লোগান দেয়, সেই নেতার ছেলে বিদেশে লেখাপড়া করে ব্যারিস্টার হয়ে বাড়তি ফিরে, আর গরিবের সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে নেতার পিছনে চামচামি করে। এই হলো আমাদের অবস্থা। এই যে হত্যাকাণ্ডটা হয়েছে, এটা সুস্থ স্বাভাবিক কোন হত্যাকাণ্ড না। আপনি চিন্তা কি করতে পারেন যে কিভাবে এরকম করে নিঃসঙ্গভাবে একটা মানুষকে তারা মারতে পারে? এইটা যখন যে মানুষ দেখেছে তার গাও শিহরে উঠেছে।
এটা কোনো মেধাবীদের কাজ হতে পারে না, আর এটা আদর্শবান শিক্ষা প্রতিষ্ঠানের কাজও হতে পারে না। এখন এগুলা বললে কি লাভ? বলেন, বলে তো কোনো লাভ নাই। এরকম বলা হচ্ছে আজকে হাজার হাজার দিন, হাজার হাজার বছর বলে এগুলা বলা হচ্ছে, বছরের পর বছর আমরা এগুলার বিরুদ্ধে বলে যাচ্ছি। এই সমাধান ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত এই শিক্ষাক্রমের পরিবর্তন না আসবে। যে পাঠ্যসূচি আজকে আমাদেরকে দেওয়া হয়েছে, এই পাঠ্যসূচি পড়ার, এই পাঠ্যসূচি অনুযায়ী এই একাডেমিক শিক্ষা ব্যবস্থা দিয়ে কখনো একটা সৎ মানুষ, সৎ যোগ্য দেশপ্রেমিক নাগরিক কখনো তৈরি হতে পারে না। এই শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে এরকম সাদাবাজ, মাস্তান, সন্ত্রাসের তৈরি হবে। কারণ কি? পৃথিবীর সেই শ্রেষ্ঠ যুগ, পৃথিবীর যেই যুগকে আমরা আইমে জাহিলিয়াত বলেছিলাম, ওই জাহিলিয়াতের মানুষগুলা যে অপরাধগুলোর সাথে লিপ্ত ছিল, ওই অপরাধ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে কি দিয়ে ফিরিয়েছিলেন বলেন তো? কি দিয়ে? কোরআন। কি দিয়ে? আল্লাহ কোরআনে বলেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন, এই সেই কিতাব যেটা আমি আপনাকে দিয়েছি। আপনার কাজ হলো এই কিতাব দিয়ে যে সমস্ত মানুষগুলার ভিতরে জুলুমাত রয়েছে, যারা জুলুমের ভিতরে রয়েছে, ওই জুলুমবাজ মানুষগুলাকে আপনি আলোর পথে নিয়ে আসবেন। এই জন্য আমি কোরআন দিয়েছি আপনাকে। আজকে যদি বিশ্ববিদ্যালয় সহ পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, স্কুল কলেজ ছাত্র, স্কুল কলেজের ভিতরে যদি আপনি সৎ যোগ্য মানুষ বানাতে চান, তাহলে সেখানে এই কোরআনের শিক্ষার দরকার আছে না নাই? আছে কিনা? যতদিন পর্যন্ত পাঠ্যসূচিতে, পাঠ্যক্রমে আপনি একাডেমিক শিক্ষা ব্যবস্থায় এই কোরআন না আনবেন, ততদিন পর্যন্ত এরকম নিঃসঙ্গ হত্যাকাণ্ড কখনো বন্ধ হবে না। মদ, জুয়া, ইয়াবা, ট্যাবলেট সহ এরকম সাদাবাজি, মাস্তানি, দর্শন আপনি জিন্দিগিতেও বন্ধ করতে পারবেন না যতদিন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে আপনি কোরআন চালু না করবেন।